দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে দেখলেন আহতদের, রাজধানীর ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন। মেট্রো রেল কবে চালু হবে বলা যাচ্ছে না, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা মেডিকেলে আহতদের খবর নিলেন 14 দলের নেতারা, সহযোগিতার আশ্বাস। আজও রাজধানীতে কারফিউ শিথিল 9 ঘণ্টা। স্বাভাবিক হয়ে আসছে দেশের পরিস্থিতি, সড়কে গণপরিবহনের চাপ, সতর্কতা আইনশৃঙ্খলা বাহিনীর। কোটা আন্দোলন অর্থনীতিকে আরও ব্যাকফুটে নিয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সহিংসতা ঘটানো হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকালে হামলা, ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখে একথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সবাইকে তাদেরকে সর্বোন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেওয়া শেখ হাসিনা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত কয়েকদিনের সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের দেখেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় শেখ হাসিনা বলেন, ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে দেশে সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি। একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। অতীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জামাতের নির্যাতনের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না, কি কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। পরে প্রধানমন্ত্রী যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সহিংসতায় ক্ষয়ক্ষতি হওয়ায় স্থান পরিদর্শনে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বনানীর সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু ভবন পরিদর্শন করে যাওয়ার পর সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। আপনি এখানে এসে বুঝতে পারেন যে এটা কবে নাগাদ চালু হবে। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনা গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10, এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা
জানিয়েছে। আর মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন সেটা সর্বোচ্চ সিদ্ধান্ত। বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে চাই না। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কোটা সংস্কার আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। কোটা আন্দোলনে সংঘর্ষে আহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে একথা বলেন তিনি। বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এ সময় বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের সাথে কথা বলে তাদের খোঁজ নেন 14 দলের নেতারা। আহতদের দেখতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, বাসদ সহ 14 দলের নেতারা হাসপাতালে যান। নিহত হয়েছেন তাদের তালিকাও যাতে ইতিমধ্যে প্রকাশ পায় এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের সেই ব্যবস্থাগুলি হয়, তার জন্য আমরা অনুরোধ করছি কর্তৃপক্ষকে, যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। রাজধানী ঢাকায় আজও কারফিউতে 9 ঘণ্টা শিথিল অবস্থা। সকাল 8টা থেকে কারফিউ শিথিল থাকবে বিকেল 5টা পর্যন্ত। এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। ময়মনসিংহে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। এতে নগরের বিভিন্ন কাঁচা বাজারে বেড়েছে সাধারণ মানুষের ভিড়। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, ছেড়েছে দূরপাল্লার বাসও। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের। তবে মাসাকান্দা আন্তজেলা বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস স্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের মোড় বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার যানবাহন চলাচল কিছুটা কম। এদিকে খুলনায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 15 ঘণ্টা শিথিল করা হয়েছে কারফিউ। এতে অনেকটাই স্বাভাবিক জনজীবন। কোটা আন্দোলন দেশের সংকটময় অর্থনীতিকে আরও ব্যাকফুটে নিয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের সংকট কাটানো আরও কঠিন হয়ে পড়ল। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভালো করা না গেলে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। এমনিতে দেশে অর্থনীতির অবস্থা রিজার্ভ পরিস্থিতি স্পষ্ট করছিল। নানা চেষ্টায় রিজার্ভের স্বাস্থ্য ভালো করা যায়নি। ব্যাংকগুলো ডলার সংকটে ব্যবসায়ীরা প্রয়োজনীয় এলসিও খুলতে পারছেন না। আর সরকারি হিসেবে 10% উপর স্থির থাকা মূল্যস্ফীতি সীমিত আর মানুষের বড় কষ্টের কারণ হয়ে উঠেছে। এ অবস্থায় কোটা আন্দোলনকে ঘিরে রাস্তাঘাটে অবরোধ সংঘাত মূল্যস্ফীতিকে আরো ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি অলরেডি তো বিপদ সংকট অবস্থায় আছে, বড় একটা ধাক্কা খেলো, আমাদের মূল্যস্ফীতি আরো বেড়ে গেছে। এগুলো তো হচ্ছে, কাজেই আমরা যেটা থেকে উত্তরণ ঘটাতে চাচ্ছি সেটা কিন্তু উত্তরণ না ঘটিয়ে আমরা পিছলে বাসের মতো আরো নিচে নেমে যাচ্ছি, উপরে উঠতে পারছি না। তো এই জায়গাটা আমাকে সরকারকে চিন্তা করতে হবে। এমনি অর্থনীতি বিভিন্ন রকমের চাপের ভিতরে ছিল, কিন্তু সেই চাপগুলোই পরিস্থিতিটিকে আরো সঙ্গীন করে তুলেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে যদি রেমিটেন্সের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ঘটে সামনের দিনগুলোতে, এবং রপ্তানির ক্ষেত্রেও যদি এর একটা নেতিবাচক প্রভাব সামনের দিনে দেখা যায়, তাহলে দেখা যাবে যে টাকার যে বিনিময় হার সেটা আরো কিছুটা অবমূল্যায়িত হয়ে যেতে পারে। তাদের মতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করতে হবে। তা করা না গেলে অর্থনৈতিক সংকট বাড়বে। আমরা যদি দেশের মানুষকে আশ্বস্ত করতে না পারি, বিদেশিদের দিকে তাকিয়ে লাভ নেই। কারণ তারা কিন্তু দেশের মানুষের মনোভাবটা খুব বুঝতে পারে, জানতেও পারে। আজকালকার দিনে তো কিছু লুকিয়ে রাখা যায় না। যে ধরনের নিউজ বাইরে গিয়েছে, এটা কি মানে এই যে রিপল এফেক্ট যেটাকে বলি, একটা পুকুরে একটা পাথর ফেললে যে ঢেউটা হয়, সেটা কিন্তু পুকুরের শেষ প্রান্ত পর্যন্ত যায়। তো এটা তো এখন চলছে, এই 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 যে রিপল এফেক্টটা।
এটা বেশ কিছুদিন থাকবে এবং সরকার হিসেবে সরকারকে এটার মোকাবেলা করতে হবে, রাজনৈতিকভাবে করতে হবে, তাদের বিভিন্ন এমবেসি থ্রুতে করতে হবে। রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে যে স্থিতিশীলতার বিষয়টি এতদিন থেকে বলা হচ্ছিল, সেক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হলো, এর ফলে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কান্ট্রির যে ইমেজ তার একটা ধাক্কা খাবার আশঙ্কা রয়েছে। তাহলে সেই বিষয়টি হলে নতুন করে বৈদেশিক বিনিয়োগ আসাটাও সামনের মাসগুলোতে কিছুটা শ্লথ হতে পারে। বড় ব্যবসায়ীদের লোকসানের কথা আলোচনায় আসলেও ক্ষতির শিকার হওয়া ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীর সংখ্যাও অনেক বেশি। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গেল অর্থ বছরে আমদানি রপ্তানি বাণিজ্যের সব সূচকে ভালো অবস্থানে মোংলা সমুদ্র বন্দর। এই সাফল্য ধরে রাখতে নানা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বন্দর ঘিরে। আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং বন্দর চ্যানেল নিরাপদ রাখতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌবাহিনীর প্রধান। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 2023-24 অর্থ বছরে মোংলা বন্দরে ভিড়ে 846টি জাহাজ। এসব জাহাজে পণ্য বোঝাই ও খালাস করে গেল অর্থ বছরে বন্দরের রাজস্ব আয় হয় 319 কোটি টাকা, যা 2022-23 অর্থ বছরে ছিল 302 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলা করে সবার চেষ্টায় সব সূচকে ঊর্ধ্বগতি অবস্থান ধরে রাখতে পেরেছেন তারা। কার্গো হ্যান্ডলিং এর পরিমাণ 9.72% বৃদ্ধি পেয়েছে কন্টেনার হ্যান্ডলিং 16.78%। আমাদের যে রিকন্ডিশন গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয় তার পরিমাণ 15,340 ইউনিট বা অবলিকটি, এবং সবকিছুর সুযোগ পজিটিভ থাকার কারণে আমাদের যে নেট মুনাফা এটি বৃদ্ধি পেয়েছে 28.55%। আগামী দিনে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে বাস্তবায়ন হচ্ছে নানা প্রকল্প, সেই সাথে পাইপলাইনে আছে আরও অনেক প্রকল্প। ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় আপগ্রেডেশন অফ মোংলা পোর্ট প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। এতে মূলত 13টি কম্পোনেন্ট রয়েছে। সেখানে জেটি নির্মাণ, কন্টেনার টার্মিনাল ইয়ার্ড নির্মাণ, কার পার্কিং ইয়ার্ড নির্মাণ, সড়ক নির্মাণ। এটি বাস্তবায়িত হলে মোংলা পোর্টের ভৌত অবকাঠামো মধ্যে ব্যাপক পরিবর্তন আসবে। এটি একটি স্বয়ংসম্পূর্ণ বন্দরে পরিণত হবে এবং যেটি নির্মাণের ফলে জাহাজের আগমনের পরিমাণও বৃদ্ধি পাবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। কোটা সংস্কার আন্দোলনে বেশ ক্ষতির মুখে পড়ে এই সমুদ্র বন্দর। আগামীতে বন্দরের নিরাপত্তা আরও জোরদারে মাঠে থাকবে নৌবাহিনী। এখানে রয়েছে এক্সপোর্ট প্রসেসিং জোন এবং বেশ বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং পাওয়ার গ্রিড। এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ ইন্টারনেট সেবার কারণে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য চট্টগ্রাম বন্দরে কিছুটা কন্টেনার জটের তৈরি হয়েছিল, সেটাও এখন অনেকটাই লাঘব হয়ে গিয়েছে এবং দেশের সকল সমুদ্র বন্দর পূর্ণোদ্যমে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, বাণিজ্যিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যে কোনো পরিস্থিতিতে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম নিরাপদ ও স্বাভাবিক রাখার দাবি বন্দর সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ এর সংগঠক জুনেল চাকমা নিহত হয়েছেন। কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার ভোরে বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জুনেল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট প্রসিদ্ধ গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন তিনি। হত্যার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। হত্যার বিচার দাবি করেছেন তিনি। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি নুরুল হক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে দেখলেন আহতদের। রাজধানীর ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন। মেট্রো রেল কবে চালু হবে বলা যাচ্ছে না, জানালেন ওবায়দুল কাদের। ঢাকা মেডিকেলে আহতদের খবর নিলেন 14 দল নেতারা, সহযোগিতার আশ্বাস। আজও রাজধানীতে কারফিউ শিথিল, 9 ঘণ্টা। স্বাভাবিক হয়ে আসছে দেশের পরিস্থিতি। সড়কে গণপরিবহনের চাপ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। কোটা আন্দোলন অর্থনীতিকে আরও ব্যাকফুটে নিয়ে গেছে বলছেন বিশ্লেষকরা। বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।